হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 24শে জুলাই আর এখন বাজে ভোর 3টে। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো ততক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, ভোর 3টের সময় আমরা এখন রেডি হচ্ছি। এদিকে আমাদের ব্যাগ প্যাকিং হচ্ছে। আর মেন যেটা আমরা যা পরে আছি আমাদের এর ওপরে আমাদের রেনকোট পরতে হবে রীতিমতো। এটা দীপ্তর রেনকোট, যেটা কিছুদিন আগে অনলাইন থেকে কেনা হয়েছে। আর এইটা হচ্ছে আমার রেনকোট, যেটা কালকে রাত্রে কেনা হয়েছে। এখন বাইরে রীতিমতো ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, সে অনেকক্ষণ ধরে। তো আমরা ভাবছি রেনকোট পরেই পুরো বাড়ি থেকে বেরোবো। তো আমরা কোথায় যাচ্ছি? পাশের রাজ্যে যাচ্ছি। পাশের রাজ্যে এমন করে কথাটা বললো, মানে এই তো বাড়ি থেকে বেরোলেই আমরা চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী, আর সেটা বাইকে করে। বাইকে করে তো সিকিম, দার্জিলিং ঘুরে এসেছি। বাট এইটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ কাল থেকে প্রচুর জার্নি হচ্ছে। কাল থেকে নাই, সপ্তাহখানেক ধরে আমার প্রচুর জার্নি হচ্ছে, তার উপরে আবার এসে এত আরও জার্নি করতে হবে। তো জানি না আজকে কতটা কি আমরা সারভাইভ করতে পারবো আমি। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এক্সপিরিয়েন্স বা অনেক, মানে ও আমাকে আরো সাহস জোগাচ্ছে, এটা আর কিছু না। তোমার করেছো তো, সাহস জোগানোর কিছু নেই। মনে হয় এটা সাহস জোগানো, কিন্তু তোমার মধ্যে আছে সেই জিনিসটা। এই পুরীতে যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক আগে থেকেই হয়ে আসছিল। মানে দীপ্ত মাঝে মধ্যেই বলতো যে পুরীতে যেতে হবে, জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে হবে। তো রথের টাইমে যে স্পেশালি আমরা যাব সেটা আমরা কখনো ভাবিনি। তো এই রথে আমাদের কীরকম কী এক্সপিরিয়েন্স হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা রথযাত্রার মানে পুরীতে আমারও প্রথম, দীপ্তরও প্রথম, তো জানি না কেমন কী এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমি আর দীপ্ত রেনকোট পরে রেডি হচ্ছি, কারণ বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে রেনকোট তো পরতেই হবে। আর বৃষ্টির কমার অপেক্ষা করতে গেলে আমাদের আর রথযাত্রা এই বছর আর দেখা হবে না। তো সেই কারণে রেনকোট পরে বৃষ্টি মাথায় করেই আমরা আজকে বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে কী কী হবে না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দুজনে তো আমাদেরকে কভার করে নিয়েছি, এবার যে ব্যাগে আমাদের জামা কাপড় থাকবে সেটাকেও তো ঠিকঠাকভাবে কভার করতে হবে, না হলে জামা কাপড় যা নিয়ে যাচ্ছি সব ভিজে যাবে। বাড়িতে দুটো ব্যাগের কভার ছিল, সেই দুটো কভার দিয়েই ব্যাগটাকে খুব ভালোভাবে কভার করে নিয়েছি। আমাদের লাগেজ যেখানেই যায় না কেন দীপ্ত বলে সবসময় যেন লাগেজটা ছোট হয়। এবার আমরা মেয়েরা কি, আমরা তো মেয়েরা এখানে একটা ড্রেস পরবো, ওখানে একটা ড্রেস পরবো, এই ড্রেসের সাথে এইটা যাবে, ওই ড্রেসের সাথে ওইটা যাবে, এইরকমভাবে সব নিই। বাট এখন আমার আর সেটা হয় না। মোটামুটি যেটা পরবো, যেটা লাগবে সেটাই নেওয়া হয়। সেই কারণে লাগেজটা আগের থেকে এখন অনেক কম হয়। আগে তো এক ট্রলি করে নিয়ে যেতাম, সেটা এখন আর হয় না। তো দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে গেছি। ওইদিকে আমাদের ব্যাগটাও বাঁধা হয়ে গেছে গাড়িতে, খুব সেফটি করে ভালোভাবে টাইট করে বেঁধে নিয়েছি। মানে যাবো এখন 500 কিলোমিটার রাস্তা, এবার রাস্তার মাঝে ঢিলেঢালা হয়ে গেলে তো প্রবলেম হবে, তো খুব শক্ত করে বেঁধে নিয়েছে। এবং বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় হয়তো কতটা কি ক্যাপচার করছে জানি না। মানে এই লেভেলের বৃষ্টিতে 5 মিনিট বাইকে করে গেলেই তুমি ভিজে যাবে। বাড়ি থেকে আমরা জাস্ট বেরোনো আমাদের 5 মিনিট হলো, 5 মিনিটে আমরা ভিজে একদম যাচ্ছি, তাই অবস্থা হয়ে গেছে আমাদের। রেনকোট পরে আছি। হ্যাঁ, রেনকোটটা পুরো ভিজে গেছে। তো এখন আমরা পাম্পে এসেছি পেট্রোল ভরতে। মানে এতটা রাস্তা যেতে হবে, তো আমাদেরকেও যেমন সুস্থ থাকতে হবে, বাইকটাকেও তো সুস্থ রাখতে হবে, তার জন্য তার খাবার খাবার ঢুকছে আর কি। বাদিকে যে রাস্তাটা দেখছো ওই রাস্তাটা যাচ্ছে দীঘা, বাট আমরা ওই রাস্তা না ধরে আমরা চলে যাচ্ছি যেহেতু পুরী, তাই আমরা সোজা রাস্তা দিয়েই চলে যাব। আর বাড়ি থেকে বেরিয়ে প্রায় 200-250 কিলোমিটার মতো টানা সেমভাবে বৃষ্টি হয়েছে, আর সেম বৃষ্টির মধ্যেই দীপ্ত গাড়ি চালিয়েছে। ও সত্যি পারেও বটে, মানে ওর দ্বারাই সম্ভব এইরকম বৃষ্টিতে গাড়ি চালানো। তো একভাবে তো যাওয়া সম্ভব নয়, তাই একটা দোকান দেখে আমরা একটু দাঁড়ালাম, একটু চাটা খাবো, একটু রেস্ট নেব। অলমোস্ট আমরা অনেক ফর্সা। তুমি অনেক ফর্সা, আমি কালো, হ্যাঁ সেটা আমি জানি, তো বলার কিছু নেই। তো অলমোস্ট আমরা 40% রাস্তা চলে এসেছি, এখনো 60% বাকি আছে। 40% রাস্তা এসে আমার হালত খারাপ। কি তুমি তো বললে 40%? হ্যাঁ। তো আমরা এখন যে জায়গাটা আছি, মানে হাইওয়ে ধারে একটা চায়ের দোকানে চা খাচ্ছি আমরা। তো এখন বাজে সকাল 7:35, আর আমরা এখন আছি কনকনা বলে একটা জায়গায়, তাই তো? হাইওয়েতে এত লরি যাচ্ছে, মানে মানে আমি একটুখানিও ফাঁকা পাচ্ছি না যে আমি কথা বলবো। তা
সেদিন বাড়ি থেকে বেরোনোর আগে ব্যাগে করে কয়েকটা খাবার আমি নিয়ে গেছিলাম। ট্রেনে থেকে যা যা কিনেছিলাম সেগুলোও নিয়েছিলাম, আর তার সাথে বাড়ি থেকে নিয়েছিলাম আম, কলা। এগুলো অবশ্য গতদিন মানে আগের দিন রাত্রিবেলায় কিনে রেখেছিলাম আমি। তো এইগুলোর জন্য সামনের ব্যাগটা একটু দীপ্তর ভারী হয়ে যাচ্ছিল, তো ওগুলো খেয়ে ব্যাগটার ওয়েটটা একটু কমানো হচ্ছিল আর কি। দোকান থেকে রেস্ট নিয়ে কিছুটা রাস্তা গিয়ে আমাদের বড় এক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। মানে ভাবিনি যে এত বড় একটা প্রবলেম আমাদের জন্য ওয়েট করে আছে। তো সেই কারণে আমাদের পুরীতে পৌঁছতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে, তো আমরা এখন একটা গ্যারেজে আসলাম। প্রবলেম বলতে চেনে বড্ড আওয়াজ হচ্ছে, চেনের যে স্প্রেটা আছে দীপ্ত বললো মানে চেনটা শুকিয়ে যাওয়ার কারণে ওরকম আওয়াজ হচ্ছে। আর মেন যে প্রবলেমটা হচ্ছে ট্যাঙ্ক থেকে ওভারফ্লো হচ্ছে। তেল ওভারফ্লো হওয়ার কারণে প্রথমেই গাড়ি থেকে প্রায় 2.5 লিটার করে 5 লিটার তেল বের করে নেওয়া হয়েছিল। তারপর গাড়িতে যে প্রবলেমটা ছিল সেটা ঠিক করা হয়েছিল। অ্যাকচুয়ালি দীপ্তর এই বাইকটা তো অনেক বছরের পুরনো, আর এই বাইক নিয়েও বহু জার্নি করেছে। তো অবশ্য পুরী আমরা আসার আগে বাইকটা আমরা মানে দীপ্ত ঠিকঠাক করে নিয়েছিল, কিন্তু যে প্রবলেমটা হয়েছিল সেটাও বুঝতে পারিনি। এই যে যেটা এখন খুলছে সেইটার তলায় হয়েছিল এই রকম ফুটো। এবার সেটা তো দীপ্তর পক্ষে বোঝা সম্ভব নয়, যেহেতু ওটা তলায় ছিল, ঢাকা ছিল। তো ওভারফ্লো হওয়ার কারণেও বুঝতে পারলো যে এখানে এই প্রবলেমটা হয়েছে, ওখানে অনেকটা ফুটো হয়ে গেছিলো। তো সেটা ঠিক করতে গিয়ে আমাদের অনেক লেট হয়ে গেছিলো। এখন বাজে 11টা, আর এইমাত্র দীপ্তর গাড়িটা ঠিকঠাক করে সারা হলো। প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লেগেছে দীপ্তর গাড়ি ঠিক করতে। এই ঘন্টা দেড়েক যদি আমরা এখানে না কাটাতাম তাহলে আমরা অনেকটা মানে মোটামুটি পুরীর কাছাকাছি পৌঁছেই যেতাম। ওখান থেকে বেরিয়ে আসার পর আমি আর দীপ্ত এটা নিয়ে আলোচনা করছিলাম যে হয়তো জগন্নাথ দেব আমাদের পরীক্ষা নিচ্ছেন, কারণ জগন্নাথ দেবের কাছে যাওয়া তো এতটাও সহজ নয় না। তো ওটাই আমরা আলোচনা করছিলাম। তো যেতে যেতে রাস্তায় দেখলাম অনেক পাহাড়, যেটা দেখে আমার মন অনেক ভালো হয়ে গেছিল। তো রাস্তায় যেতে যেতে দেখলাম বাইকে করে মানে অনেক জায়গায় কিছুক্ষণ পর পর কিছু একটা বিক্রি করছিল। তো দীপ্তকে বললাম যে চলো গিয়ে দেখে আসি কী বিক্রি করছে। তো ওখানে গিয়ে দেখলাম যে দই বড়া বিক্রি করছে, বাট দই বড়াটা এদের এখানকার একটু আলাদা। এখানে দই বড়ার সাথে আলুর দমও দেয়, বাট আমাদের ওখানে দই বড়া মানে কি ওই দইয়ের একটা গ্রেভি আর একটা বড় ওই দই বড়া ব্যাস। বাট এখানে একটু আলাদা, কিন্তু টেস্টটা বেশ ভালো, খুব একটা খারাপ নয়। তো খাওয়া দাওয়ার পর আমরা আবারও বেরিয়ে গেছি। আমাদের যেতে প্রায় অনেকটাই সময় লেগেছিল, কারণ প্রথমে তো 200 কিলোমিটার মতো সেই লেভেলের বৃষ্টি হয়েছিল। তারপর 200 কিলোমিটার 250 কিলোমিটার পার করার পর দেখলাম ওইদিকে সেরকম বৃষ্টি নেই। তো বৃষ্টি না থাকার কারণে দীপ্তকে বললাম যে রেনকোটটা খুলেই ফেলি, কারণ রেনকোট পরে থাকলে দেখবে যদি বৃষ্টি না হয় খুব গরম লাগে। তো দুজনেরই প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম যে রেনকোটটা খুলেই ফেলি, খুলে ফেলে যাওয়াটা আমাদের কাছে সেফ বলে মনে হবে। তো দুজনেই আমরা রেনকোট খুলে নিয়েছি। এখন যে বাকি রাস্তাটুকু আছে সেইটুকু আমাদের কভার করতে হবে। তো রাস্তায় যেতে যেতে 2-3 জায়গায় দেখলাম এইরকম সবাইকে খাবার বা প্রসাদ কিছু একটা দেওয়া হচ্ছে, আমার ঠিক জানা নেই। তো এমনভাবে দিচ্ছে আমি দূর থেকে ভাবলাম যে খিচুড়ি দিচ্ছে। এবার এরম টাইপের খিচুড়ি মানে আমাকে খেতেই হবে, এরকম একটা ব্যাপার আমার যেটা খুব ভালো লাগে। তো কাছে গিয়ে দেখলাম যে খিচুড়ি না ভাত, মানে ভাতের ওপরেই তরকারিটা এমনভাবে দিচ্ছে ওপর দূর থেকে মনে হবে যে খিচুড়ি দিচ্ছে। তো ওটা খেয়ে কিছুটা রাস্তা এগিয়ে দেখছি যে ফাইনালি আমরা পুরীতে পৌঁছে গেছি। এবার পুরীতে পৌঁছানোর এন্ট্রিটা আমাদের একদম অন্যরকম ছিল, কারণ আমরা উল্টো দিক দিয়ে গেছি, যেহেতু হাইওয়ে দিয়ে গেছিলাম। প্রত্যেকবার বাজারের মধ্যে দিয়ে আসি। তো এবার এন্ট্রিটা সত্যি বীভৎস সুন্দর ছিল। দূর থেকে ওই সমুদ্র দেখছিলাম, যখনই আমি জলটা দেখলাম উফ, মনে যে একটা অন্য লেভেলের আনন্দ হয়েছিল আমার, কারণ আমার সমুদ্র অনেক ভাল লাগে। তো যাই হোক আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেল হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল, আর এইটা ওই সামনে যে যাচ্ছে ওটা হচ্ছে দীপ্তর বন্ধুর থ্রুতে আমাদের হোটেলটা পাওয়া আর কি, কারণ এই টাইমে তো হোটেল পাওয়া যে কি মুশকিল সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। তো রুমে ঢুকেই দেখি দীপ্তর বন্ধুদের সব রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি শুনলাম ওরা যেখানেই যায় সেখানেই নাকি এরম রান্নাবান্না করেই খায়, আর ওরা যারা গেছে সবাই বেশিরভাগ হচ্ছে নিরামিষ খায়, আমিষ খুব একটা কেউ খায় না। তো ওখানে আমাদের জন্য রান্নাবান্না করা হয়েছিল, বাট দীপ্তর জন্য ভাতটা শুধু করেনি, কারণ দীপ্ত অন্যের হাতের ভাত খেতে পারবে না। দীপ্তর বন্ধুদের দেখলে ওদের তো বন্ধু নয় তো কি, ঠিক আছে ছোট ছোট ভাই বন্ধুই হলো। হ্যাঁ, তো ওদের আসার প্ল্যান ছিল, তো আমরা তো রুম পাবো কি পাবো না সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো সেই কারণে ওদের বলেছিল দীপ্ত, তো ওরাই দেখে দিয়েছে বলতে ওরা যে হোটেল নিয়েছে সেই সামনের মানে সামনে। তো হোটেলটা খুব একটা আমার পছন্দ নয়, বাথরুমটাও চলে যাবে মোটামুটি, বাট রুমটা আমার একদমই পছন্দ নয়। এবার এখন চেঞ্জ করতেও পারবো না, কারণ দীপ্ত যেহেতু ওদেরকে বলে দিয়েছে। ছবিতে ভালো ছবি পাঠিয়েছিল না, আমরা শুধু ছবিতেই বোধহয় দেখেছি।
হ্যাঁ ওই তো নেটেই দেখেছিলাম, নেটে ডেফিনেটলি ভালো ছবি দেখাবে। হ্যাঁ তো ওই নেটের ছবি আর এই পুরো আলাদা। তো এখন আমরা যে যাবো না কোথাও রুম দেখতে, তো এদেরকে যেহেতু আগে থেকে বলা হয়েছিল, এখন ছেড়ে যাওয়ার ব্যাপারটা একটু খারাপ লাগছে, তো অ্যাডজাস্ট করে নেবো আর কি, দুটো দিনের তো ব্যাপার। তো যাই হোক চলো, ওরা তো রান্না করেছে, আমার জন্য রান্না হয়ে গেছে, আমার জন্য রান্না ওরাই করেছে, বাট দীপ্তর ভাতটা শুধু আমি করবো, কারণ কারোর হাতে ভাত খাবে না তো। হ্যাঁ 1 বছর। চলো আগে আমি ফ্রেশ হয়নি। আর আজকের এই চোখ মুখে কি কালো লাগছে গো দীপ্ত, বিচ্ছিরি লাগছে, বিশ্বাস করো, ক্যামেরাতেও বিচ্ছিরি লাগছে। তো এই হচ্ছে রুমটা। প্রথমে ভেবেছিলাম তোমাদের দেখাবো না, পরে ভাবলাম যে ঠিক আছে, আমরা তো শখ করে আর এরম হোটেল বুক করিনি, আমাদের উপায় নেই, আমাদের আসতেই হতো এরম একটা ব্যাপার, সেই কারণে যে কোনো একটা থাকার জায়গা ম্যানেজ করা বলেই কথা ছিল, বাট এতটা খারাপ হবে সেটা সত্যিই আমরা ভাবিনি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।